বিয়ের ১৩ বছর পার হওয়ার পরেও যখন আমার সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে এবং সেই মাসেই আমি টেস্ট করে জানতে পারি আমি প্রেগনেন্ট। ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল, আল্লাহ তুমি দিলেই যখন তাহলে ১টা মাস আগেই দিতে। তখন আমি অনেক ভেঙে পড়েছিলাম, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন আমার মা বলল, যাই হোক আমরা তোমার পাশে আছি, তোমার যা মন চায় তাই হবে। এইদিকে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার পর একদিন আমাকে ডেকে নিয়ে বলল, তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানেই থাকতে পারো, চাইলে তুমি আমার কাছেও থাকতে পারো আর চাইলেও তুমি তোমার বাবার বাড়িতেই থাকতে পারো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা আছে। আমি কখনো ভাবতে পারিনি আমার স্বামী একটা সন্তানের জন্য আবার দ্বিতীয় বিয়ে করবে। সে এক নিমিষে আমার সাথে কাটানো ১৩ বছরের সংসার ভুলে যাবে। সে যেদিন ঘরে নতুন বউ নিয়ে আসে, আমি ঠিক তার পরের দিনই আমার বাবার বাড়িতে চলে যাই, কারণ এসব আমি নিজের চোখে একদমই সহ্য করতে পারছিলাম না। এরপর বাবার বাড়িতে আসলে আমার ঠিকমতো ঘুম হতো না, কোনো কিছুই আমার ঠিকমতো ভালো লাগতো না। আশেপাশে চাচি, খালা, প্রতিবেশী তাদের কথা শুনে আমার খুব খারাপ লাগতো। আমাকে যদিও তারা সরাসরি তেমন কিছু বলতো না, কিন্তু তারা ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথাই বলতো, যেটা আমার কাছে একদমই ভালো লাগতো না। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, বাবার বাড়ি আসার পর থেকে আমার কদর একদমই কমে গিয়েছিল। এখানে কেউই আমাকে আর আগের মতো ভালোবাসতো না। এইসব কিছু সহ্য করতে না পারে আমি আবারও আমার শ্বশুর বাড়িতে চলে যাই। কয়েকদিন পর শ্বশুর বাড়িতে আসার পর আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে দেখে আমার কলিজা ফেটে যেত। শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে ধীরে ধীরে সবাই কথা বলা বন্ধ করে দিতে থাকলো। সবাই নতুন বউকে পেয়ে মাতামাতি শুরু করে, করবেই না কেন, নতুন বউ দেখতে যেমন সুন্দরী ছিল ঠিক তেমনি বয়সের দিক থেকেও ছোট ছিল। আমার স্বামী যখন বাসায় আসতো আমার সাথে সে একটা কথাও বলতো না। বাসায় ঢোকার সাথে সাথেই সে নতুন বউর রুমে চলে যেত। দিন দিন এত বেহায়া হয়ে যাচ্ছিলাম, মাঝে মাঝে তার পায়ে ধরে বসে থাকতাম, তুমি আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও, কিন্তু সে আমাকে মোটেও সহ্য করতে পারতো না। ঠিক তার কয়েকদিন পর আবারও বাবার বাড়িতে চলে আসি। এখানে টিকতে না পারে আবারও শ্বশুর বাড়িতে চলে আসি। কি যে করতেছিলাম কিছুই বুঝতে পারছিলাম না। এরই মাঝে আমার শাশুড়ি আমাকে একদিন ডেকে বলে, তুমি তো কোনোদিনও সন্তান দিতে পারবা না, এই সংসারে তোমার থেকে লাভ নেই, আমার ছেলে এবং ছেলের বউর মাঝ থেকে তুমি সরে যাও। তারপর থেকে যেন আমি তোমাকে এই বাড়িতে না দেখি। তোমার বিয়েতে যে টাকা কাবিন দেওয়া হয়েছে তুমি তোমার কাবিনের টাকা সময় মতো পেয়ে যাবা। আমার প্রেগনেন্সির ১৫ দিন হয়ে যাওয়ার পরও আমি বাড়িতে এখনো কাউকে বলিনি। আমার শাশুড়ি যখন আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলল, তখন আমি আমার স্বামীকে ডেকে এনে বললাম আমি প্রেগনেন্ট। আমার মুখে আমার স্বামী এই কথা শুনে সে তো মহা খুশি। আমার স্বামী তখন বলল, আমার মোটামুটি ভালোই সামর্থ্য আছে, আমি দুজনকেই চালাতে পারবো, আমার তেমন কোনো অসুবিধাও হবে না। তুমি আমার বড় বউ, ও আমার ছোট বউ, আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি, আমি তোমাদের দুজনকে ছাড়াই থাকতে পারবো না। তখন আমি মনে মনে হেসে বললাম, তুমি আমাকে ছেড়ে ঠিকই বাঁচবে, কিন্তু তুমি তোমার নতুন বউকে ছাড়া একদিনও টিকতে পারবা না। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, কিন্তু এখনকার চেহারার মানুষটাকে আমি একদমই ভালোবাসি না। আমার বিয়ের ছবিগুলো দেখলে আমার খুবই কান্না পায়। বউ সাজে পাশে বসে থাকা শেরওয়ানি পরা লোকটাকে আমি যে খুবই ভালোবাসি, তাকে আমি আবারও ফিরে পেতে চাই। কি সুন্দর সম্পর্কই না ছিল আমাদের, কতই না সুন্দর চলছিল আমাদের জীবনটা, কিন্তু একটা সন্তানের জন্যই যত হাহাকার। সময়ের সাথে সাথে মানুষের চেহারা চামড়া এক থাকলেও মানুষটা আসলে বদলে যায়। শ্বশুর বাড়ি মানুষের অবহেলা দেখে আমার একদমই ভালো লাগতো না। ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না, একদম শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। তবে আমার মা ঠিকই ফলমূল কিনে খাওয়াতো, কিন্তু আমার একদমই ভালো লাগতো না। আমি প্রেগনেন্ট অবস্থায় আমার স্বামী দ্বিতীয় বউকে নিয়ে বাহিরে প্রায় ঘুরতে যেত, বাহিরে খাওয়া দাওয়া করতো, কিন্তু কোনোদিনও বাসায় ফিরে এসে আমাকে একদিনও জিজ্ঞাসা করেনি তোমার শরীরটা কেমন আছে, তুমি কি খেয়েছো। এর মাঝে দেখতে দেখতেই বেশ কয়েকটা মাস কেটে যায়। এখন আমি সংসারে তেমন একটা কাজ করতে পারি না, ওঠানামাও করতে পারি না। তাই ছোট বউকে বলেছিলাম, বোন ছাদে কিছু কাপড় আছে, তুমি একটু গিয়ে নিয়ে আসো। কাপড়গুলো সকালেই আমি ধুয়ে দিয়েছিলাম, আমার শরীরটা খুবই খারাপ লাগছে। এটা শোনার পর আমার স্বামী সেদিন আমার সাথে কি যে খারাপ ব্যবহার করেছিল সেটা আমি কিভাবে বোঝাবো আমি নিজেও জানি না। আমি কেন তার ছোট বউকে কাজ করতে বললাম, আমার হাত পা কি নষ্ট হয়ে গিয়েছে কিনা, আরো অনেক কথা। ঠিক ওই মুহূর্তে আমি আমার বাবার বাড়ি চলে আসি। এরপর আমার স্বামীর সাথে আমার তেমন একটা যোগাযোগও হয়নি। এইদিকে আমার ডেলিভারি টাইমও হয়ে যায়। ২ দিন পর আমাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আমার শ্বশুরবাড়ির একটা মানুষও আমাকে দেখতে আসেনি। আমার স্বামীকে ফোন দিলে সে বলে সে তার নতুন বউর বাড়ি বেড়াতে এসেছে। আল্লাহর রহমতে আমি নর্মাল ডেলিভারিতে আমার ২টা পুত্র সন্তানের জন্ম দিই। এরপর আমি ৩ দিন হসপিটালে ছিলাম। এর মধ্যে শ্বশুরবাড়ির একটা মানুষও আমাকে দেখতে আসেনি। এমনকি এই ৩ দিনের ভিতর আমার স্বামীও আমাকে একটিবারের জন্য দেখতে আসেনি। ৩ দিন পর রিলিজ পেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাই। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর সবাই অনেক গালমন্দ করত। এরপর আমার বাচ্চাদের চুল কাটা হয়, নাম রাখা হয়। এর মধ্যেও তাদের বাবা তাদের একবারও খবর নিতে আসেন। আমার কাছে তেমন কোনো টাকা পয়সাই ছিল না, তাই আমার নিজের কিছু গহনা বিক্রি করে আমি আমার সন্তানদের জন্য কিছু জামা কাপড় কিনি। বিশ্বাস করেন আপু, সারা জীবন দেখে এসেছি বাচ্চা হওয়ার পর দাদা বাড়ি নানার বাড়ি থেকে কত আদর বাচ্চারা পায়, কত যত্ন পায়, কত গিফট পায়, কিন্তু আমার বাচ্চাদেরকে কেউ একটা সুতো পর্যন্তও দেয়নি। এর ৩ মাস পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স লেটার হাতে পেয়ে আমি আমার বাচ্চাদেরকে জড়িয়ে অনেক কান্না করেছিলাম। আজ থেকে তারা তাদের বাবাকে হারালো।
কাউকে ঠকালে আল্লাহ তার বিচার নিজের হাতে করে। যেই বউর জন্য আমাকে ছেড়ে দিয়েছিল সেই বউরই আর কোনোদিনও সন্তান হবে না। যেই বউর জন্য আমার সন্তানদেরকে সে বাবা ডাক থেকে বঞ্চিত করেছে সে কোনোদিনও আর বাবা ডাক শুনতে পারবে না। এরই মাঝে আমার প্রাক্তন স্বামী আমার সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, অনেক আইনি লড়াই লড়েছে আমার সন্তানদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি দেইনি। আমার সন্তান দুটো এই দুনিয়ায় তার মাকে ছাড়া তারা কিছুই বোঝে না। আলহামদুলিল্লাহ, আমি আমার সন্তানদেরকে নিয়ে বেশ সুখী আছি।